দোকান থেকে অনেক দাম দিয়ে না কিনে বাড়িতে বানিয়ে ফেলুন নাগামরিচের আচার আর সারা বছর সংরক্ষণ করে রেখে দিন। আসসালামু আলাইকুম। যারা ঝালখোর রয়েছেন তাদের জন্য আজকের রেসিপি নাগামরিচের আচার। নাগামরিচ বা বোম্বাই মরিচের আচার কিন্তু দোকানগুলোতে অনেক দামে বিক্রি হয়ে থাকে। তো আপনারা অল্প খরচেই এই নাগামরিচের আচারটা বাড়িতেই বানাতে পারেন। তো আমি এখানে নাগামরিচ নিয়েছি আর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এর যে বোটাগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবটুকু বোটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে লাগছে রসুন। বড় সাইজের রসুন আমি প্রায় আধা কাপের একটু বেশি নিয়েছি। অবশ্যই রসুনটাকে ভালোভাবে ছিলে নিতে হবে। আর এখানে আমি সামান্য একটু কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি। আর একটা নাগামরিচ আমি একদম কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি না, জাস্ট একটা কেটে নিচ্ছি যাতে নাগামরিচের ফ্লেভারটা অনেক বেশি ছড়িয়ে যায়। এমনিতেও নাগামরিচের ফ্লেভার অনেক বেশি স্ট্রং। তো একখানে কেটে নিয়েছি মরিচ আর কাঁচামরিচ আর নাগামরিচ একসাথে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি তেঁতুলের কাঠ 1 কাপের মতো নিয়েছি। আর লাগছে হচ্ছে সাদা সরিষা। আমি ভিনেগার দিয়ে সাদা সরিষাটাকে বেটে নিয়েছি 1 টেবিল চামচের মতো। অবশ্যই ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে আমি প্রায় 1 কাপের কাছাকাছি দিয়েছি সর্ষের তেল। মানে পুরো 1 কাপ না, 1 কাপের একটু কম রয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। তেলটা একটু গরম হলেই 5 ফোড়নটা দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে দিচ্ছি। যখনই 5 ফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুনটা, যে রসুনগুলো আমি ছিলে নিয়েছিলাম। সবটুকু রসুন দিয়েছি। এখন রসুনটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে আর রসুনটা কিছুটা ভাজা হবে তখনই অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। তার আগে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি যাতে রসুনটা পুড়ে না যায়। যখন দেখবেন যে রসুনটা হালকা একটু ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এটা কিন্তু সাদা সরিষা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ ইউজ করেছি। আর অবশ্যই ভিনেগার দিয়ে করতে হবে। এখানে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সরিষা বাটাটা দেওয়ার পরে সামান্য একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া। এখানে আমি হলুদ গুঁড়াটা আধা চা চামচ দিয়েছি। আবার ওই সব কিছুকে একসঙ্গে একটু মিক্সড করে নিচ্ছি। খুব বেশি সময় ভাজতে হবে না, জাস্ট একটু মিক্সড করে নিলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিচ্ছি তেঁতুলের কাঠ। এখানে আমি আধা কাপের একটু কম তেঁতুলের কাঠ ইউজ করেছি। খুব বেশি না, আধা কাপ পরিমাণে দিলেই হবে। যেহেতু নাগামরিচে অনেক ঝাল রয়েছে তাই একটু টকটক হলে খেতে ভালো লাগে। তো তেঁতুলের কাঠটা দেওয়ার পরপরই আমি নাগামরিচগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি কেটে রাখা মরিচ আর নাগামরিচ সেটা দিয়ে দিলাম। মানে অল্প পরিমাণে মরিচ দিয়েছি আমি, কিন্তু কাঁচামরিচটা খুব বেশি দিইনি। লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। দিচ্ছি সামান্য একটু বিট লবণ। বিট লবণটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো নেড়েচেড়ে মিক্সড করছি। আর এই তেলের মধ্যেই কিন্তু এই মরিচটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে কোনোভাবে ঢেকে দেওয়া যাবে না, এর মধ্যে কোনো প্রকার পানিও দেওয়া যাবে না। তো এখানে আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আমি আধা কাপের একটু বেশি চিনি দিয়েছি। তবে ঝাল টক এগুলো আসলে টেস্ট করে করে তারপর চিনি লবণটা অ্যাড করাটা বেটার হয়। তো আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা কম করে দিবেন। এখন আমি এই মরিচগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এই তেল আর চিনির মধ্যেই। এর মাঝে আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে 5 ফোড়নের গুঁড়া। অর্ধেকটা দিচ্ছি। আমি বেশ অনেকটা পরিমাণে 5 ফোড়ন গুঁড়া করে নিয়েছি, প্রায় 2 চামচের মতো। সেটার অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সড করে দিচ্ছি আর ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায়। চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। মরিচটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দেখতে এরকম হয়ে যাবে। দেখেন মরিচগুলো কিন্তু ফুলে ছিল, এখন একদম চুপসে গিয়েছে। তার মানে হচ্ছে মরিচগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া শুরু করেছে। তো যখন এই মরিচগুলো এরকম সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনেগার, যেটা আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবে। তো ভিনেগারটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমি। ভিনেগারটা দেওয়ার পরে আমি আর 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। খুব বেশি না, 5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। তবে একটু নেড়েচেড়ে কিন্তু দিতে হবে। মরিচগুলো দেখেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মরিচগুলো নরমও হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। দেখেন মরিচটা একদম ভালোভাবে তেলের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখবেন যে তেলটা উপরের দিকে উঠে আসছে তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে যাচ্ছে। তো একদমই তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখনই আমাকে আচারটা নামিয়ে ফেলতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু রসুন মরিচ সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর তেলটা দেখেন উপর দিকে উঠে এসেছে। যখনই তেলটা
তেলটা উপরে উঠে আসবে তখন বাকি পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটা নামানোর আগে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আলতো করে। এই পর্যায়ে খুব বেশি আর নাড়াচাড়া করতে হবে না, চুলার আঁচটা কমিয়ে রেখেছি। আর যখন দেখবেন যে তেলটা উপরের দিকে একদম ভালোভাবে উঠে এসেছে তখনই নামিয়ে নিব। তার আগে আমি এখানে আমার একটা বানানো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। এটা অনেকটা চটপটি মশলার মতো, তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি মশলাটাকে দিয়েছি তাই একটু মিক্সড করে নিচ্ছি। নাগা মরিচের এই আচারটা বানানো অনেক সহজ, আর এই আচার বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। দেখেন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করছি। তেলটা যখন এরকম দেখা যাবে উপরে উঠে এসেছে তখনই আচারটাকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো আচারটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি একটা বাটির মধ্যে আপনাদের তুলে দেখাচ্ছি। আপনারা অবশ্যই কাচের জারে রেখে দিবেন, তাহলে আচারটা সারা বছরই ভালো থাকবে। এই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে ভীষণ মজা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করবেন। তৈরি করা খুবই সহজ, অল্প খরচেই দোকানের থেকে বেশি মজা করে তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর এমন আরো রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।